তে খোলা দরজার দিকে তাকিয়ে আছে এবং ভাবছে সব দোষ তার। সে যদি দুষ্টুমি না করতো তবে এমন কিছু ঘটতো না, আর সে জ্ঞান হারাতো না, আর তার বাণীকে বাড়ি ছেড়ে যেতে হতো না। ভাবতে ভাবতেই তার চোখ জলে ভরে ওঠে। জিন তের মাথায় হাত বুলিয়ে দেয়। জিনের আদর পেতেই তে শব্দ করে কেঁদে ওঠে। মামনি, বাড়ির কোনো দোষ ছিল না, সব দোষ আমার। আমি তাকে অনেক জ্বালাতন করেছিলাম, তাই প্লিজ মামনি, বাড়িকে ফিরিয়ে আনো প্লিজ। জিনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তে একটাই কথা বলে চলেছে, বাণীকে ফিরিয়ে আনো। জিন প্রথমে একটু অবাক হলেও পরবর্তীতে সে বুঝতে পারে তে জেকেকে পছন্দ করে, হয়তো ভালোবাসে। আজ তে যদি স্বাভাবিক থাকতো তাহলে নিজের এই অনুভূতিগুলোকে বুঝতে পারতো। তে মা, কান্না করিস না তো, শরীর খারাপ করবে, শান্ত হ মা। তে শান্ত হয় এবং জিন তাকে কিছু বিষয় বুঝিয়ে বলে। আসলে জিন চাইছে তে ধীরে ধীরে নিজের এই অনুভূতিগুলোকে বুঝুক। অন্যদিকে অন্ধকার বেসমেন্টে একটি লোককে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখটাও কাপড় দিয়ে বাঁধা। সেই লোকটি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চলেছে কিন্তু পারছে না। তখনই রুমের লাইট জ্বলে ওঠে। হঠাৎ চোখে আলো পড়ায় লোকটি চোখ খিচে বন্ধ করে ফেলে। কয়েক সেকেন্ড পর চোখ খুলে আশেপাশে তাকায়। রুমটিতে কোনো জানলা নেই। দেওয়ালে মেঝেতে লাল ছোপ ছোপ দাগ। কিছু কিছু দাগ বেশ পুরনো, আবার কিছু কিছু দাগ তাজা। সেগুলো কিসের দাগ বুঝতেই লোকটির গলা শুকিয়ে যায়। লোকটি খুব দুর্বল, এক বেলা করে খেতে দেয়া হতো কিন্তু গত 2 দিন ধরে কিছুই দেওয়া হয়নি, এমনকি জলও না। লোকটি মনে করার চেষ্টা করছে এখানে সে কিভাবে এলো। রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস গরম দুধ খেত লোকটি, সেই দিনও খেয়েছিল, তারপর ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে নিজেকে এখানে আবিষ্কার করে। লোকটি যখন নিজের ভাবনায় ডুবেছিল তখনই ঠান্ডা গম্ভীর কণ্ঠস্বর তার কানে এসে বাড়ি খায়। হ্যালো মিস্টার, কি যেন নাম তোর? ছাড়, তোর নাম জেনে আমার কোনো কাজ নেই। কি রে, তোরা ওনার ভালোভাবে খাতির যত্ন করেছিলি তো? জেকে তার রাজকীয় সিংহাসনে বসতে বসতে তার পেছনে দাঁড়িয়ে থাকা গার্ডসদের উদ্দেশ্যে কথাগুলো বলে এবং তারা জানায় তাদের লিডার যেমন ভাবে খাতির যত্ন করতে বলেছে ঠিক সেমন ভাবেই করা হয়েছে। গুড জব। হ্যাঁ, মনটা খুব খারাপ। তোদের বৌদিকে একা রেখে চলে আসতে হলো। কিভাবে মনটা ভালো করা যায় বলতো? গার্ডদের মধ্যে একজন বলে, যার জন্য বৌদিকে একা ছেড়ে আসতে হয়েছে তাদের লিডারকে, তাকে এর জন্য শাস্তি দেয়া হোক। এই না হলে আমার ছেলে, একদম আমার মনের কথাটা কেড়ে নিলি। যা, আজকে তোর ছুটি। সেই গার্ডটি ধন্যবাদ জানিয়ে চলে যায়। এবার তোরা বলতো, ওই বোকা ছেলেটাকে কি শাস্তি দেওয়া যায়? লেবু লঙ্কা লাগিয়ে রোদে শুকাতে দেবো, নাকি ওই 3টে বক্সের মধ্যে একটিতে ছেড়ে দেবো? লোকটি পাশে তাকাতেই দেখে কাচের তৈরি 3টে বড় বড় বক্স রাখা আছে। একটিতে হাজার হাজার ইঁদুর। ইঁদুরগুলো সাধারণ ইঁদুর নয়, ভয়ঙ্কর মানুষ খেকো ইঁদুর। দ্বিতীয় বক্সে বিষাক্ত সাপ, যাদের একটা কামড়ে যমরাজ নিজে আসবে ওই লোকটিকে নিয়ে যেতে। তৃতীয় বক্সে পিরানহা মাছ, যারা রক্তের গন্ধ পেতেই ছটপট করতে শুরু করেছে। লোকটি কিছু একটা বলার জন্য ছটপট করছে কিন্তু মুখ বাঁধা থাকায় কিছু বলতে পারছে না। আরে বোকা ছেলেটার মুখের বাঁধন খুলে দে, ওকেও তো কিছু বলার সুযোগ দেওয়া উচিত। মুখের বাঁধন মুক্ত হতেই লোকটি কাকুতি মিনতি করতে শুরু করে। আশ্রমের বাচ্চারা তার পরিবার, তার কিছু হয়ে গেলে সেই বাচ্চাগুলোর কি হবে? এই কথা শুনে মাফিয়া কিং সশব্দে হেসে ওঠে, যা মোটেও ভালো নয়।
কারণ যখনই মাফিয়া কিং এভাবে হেসেছে তখনই ভয়ঙ্কর কিছু ঘটেছে। লোকটি তখনও নিজেকে বাঁচানোর বৃথা চেষ্টা করে চলেছে। অন্যদিকে গার্ডরা তাদের লিডারের দিকে তাকিয়ে আছে এবং পরবর্তীতে লোকটির সাথে কি ঘটতে চলেছে সেটা ভাবতেই তাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারাও ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে থাকে, কিন্তু তাদের লিডারের কাজ করার ধরন ভিন্ন। সে যে মানুষরূপী এক ভয়ঙ্কর দানব। তোরা শুনলি বোকাটা কি বলল? তবে হ্যাঁ, ওর সাহস আছে। এর আগে কেউ এই বেসমেন্ট থেকে প্রাণ নিয়ে ফেরেনি, কিন্তু ও পালিয়ে যাওয়ার সাহস, না না, দুঃসাহস দেখিয়েছে। আমি খুশি হয়েছি। তাই লেবু লঙ্কা বাদ। তার বদলে তোকে তোর শাস্তি বেছে নেওয়ার সুযোগ দিলাম। 1 মিনিট সময়ের মধ্যে সিদ্ধান্ত নে। বলেই জেকে আরো একটু আরাম করে বসে। একটি সিগারেট ধরায়, তাতে সুপ টান দিয়ে ধোয়া লোকটির মুখের ওপরে ছাড়ে। ওর হাতে পায়ের বাঁধন খুলে দে। লোকটি বাঁধন মুক্ত হতে জেকের পায়ের কাছে লুটিয়ে পড়ে, ক্ষমা প্রার্থনা করতে শুরু করে, কিন্তু জেকে সেই লোকটির দিকে ফিরেও তাকায় না। ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট, হাতে ফোন, যাতে সে এখন গেম খেলতে ব্যস্ত। গার্ডরা ভেবেই পাচ্ছে না তাদের লিডার আসলে কোন গেমটি খেলছে, তার ফোনে থাকা গেমটি নাকি তার পায়ের কাছে পড়ে থাকা আশ্রমের মালিকটি। 1 মিনিট পার হতেই ইয়োর টাইম ইজ ওভার বলে সেই মানুষরূপী দানব মাফিয়া কিং জেকে লোকটির গলা চেপে ধরে তাকে ছুঁড়ে মারে। লোকটি ছিটকে গিয়ে পড়ে রুমের একপাশে। দুর্বল থাকার কারণে লোকটি উঠে দাঁড়াতে পারছিল না। জেকের গার্ডসরা লোকটিকে ধরে তোলে এবং তার সামনে এনে দাঁড় করায়। জেকে রাগে গজগজ করতে করতে লোকটির চোয়াল শক্ত করে চেপে ধরে এবং দাঁতে দাঁত চেপে বলে, তুই কি কি করেছিস তোর মনে নেই, তাই তো? সমস্যা নেই, আমি আছি তো। ওই বাবা মা হারা ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে দিনের পর দিন বাজে কাজ করিয়েছিস, মনে পড়ছে? আশ্রমের উন্নতির জন্য জিওর নাম জুন যে টাকাটা ডোনেট করতো, তুই সেটা তোর বিলাসিতায় ব্যবহার করেছিস, মনে পড়ছে? তোর অপরাধের তো কোনো সীমাই নেই। তোর প্রতিটা অপরাধের আজ আমি হিসাব নেব। ভাবিস না তোকে তোর সাঙ্গপাঙ্গদের কাছেই পাঠাবো, যারা এখন যমরাজের কাছে বেশ খাতির যত্ন পাচ্ছে। লোকটি ব্যথায় চিৎকার করে ওঠে, কারণ জেকে কথা বলতে বলতে লোকটির হাত পা ভেঙে দিয়েছে। সে এমন ভাবেই কাজটি করেছে যেন সেগুলো কোনো পাটকাঠি। এতেই সে থেমে থাকেনি। লোকটির চুলের মুঠি ধরে তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো সেই বক্সগুলোর দিকে। তোকে তো সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই তো ব্যবহার করতে পারলি না। তবে চিন্তা করিস না, বেশি কষ্ট দেব না। কেন জানিস? তুই সেই দিন যদি আমার পাখিকে না পাঠাতিস তবে তো আমি ওকে পেতাম না। বলে জেকে লোকটিকে ছেড়ে দেয় এবং গার্ডদের কিছু একটা ইশারা করে। গার্ডরা জানে এখন তাদের কি করতে হবে। এক এক করে প্রতিটা বক্সে লোকটিকে ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয় বক্সে লোকটি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তবুও সেই নিথর লোকটির দেহ মাছ ভর্তি জলে ফেলে দেওয়া হয়। কাচের বক্স হওয়ায় লোকটির শেষ পরিণতি জেকে স্পষ্ট দেখতে পায়। গেম ওভার। হ্যাঁ ড্যাড, বলো। হোয়াট? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। বেসমেন্টের কাজ শেষ করে জেকে অফিসে চলে যায়। সেখানেই ফ্রেশ হয়ে কিছু ইম্পর্টেন্ট ফাইল চেক করছিল, তখনই আরএম তাকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে। যেহেতু সে নিজের মেনশনেই যাবে, তাই সে বাইক নিয়ে বেরিয়েছিল এবং বাইক নিয়েই অফিসে চলে যায়।
20 মিনিটের পথ 10 মিনিটে পার করে। মম, ড্যাড, তোমরা সবাই এখানে কেন? কি হয়েছে? জি নিজের কথা শেষ করতে পারে না, তার আগে জেকে ছুটে তের রুমে প্রবেশ করে। রুমের ভেতরের দৃশ্য দেখে জেকে সেখানেই জমে গেছে। সামনের দিকে এগোলো শক্তি পাচ্ছে না। রুমের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, বেশ কিছু জায়গায় রক্তের দাগ। কুকি, শান্ত হ বাবা, তে এখন ঠিক আছে, তোর রুমে ওকে রাখা হয়েছে। মম, এসব কিভাবে হলো? তুই চলে যাওয়াতে তে নিজেকে দোষারোপ করতে শুরু করে। আমি ওকে বুঝিয়ে বলি, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। তে ঘুমিয়ে পড়লে আমি রুম থেকে চলে আসি। ঘন্টা খানেক পর জিমিন থেকে চেক আপ করতে এলে দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকি করেও যখন দরজা খুলছিল না, তের কোনো সাড়া পাচ্ছিলাম না, তখন চাবি দিয়ে দরজা খুলে রুমের এই অবস্থা দেখি। কাচের ফুলদানির ভাঙা টুকরো দিয়ে জিনের গলা কাঁপছে। তারা যদি সময় মতো না আসতো, সে আর কিছু ভাবতে পারছে না। জিনের কাছে জিমিন যতটা আদুরে, তেও ঠিক ততটাই আদুরে। জিন তার সন্তানদের প্রচন্ড ভালোবাসে। তের এমন অবস্থা সহ্য করতে না পেরে জিন কান্নায় ভেঙে পড়েছে। আরএম জিনকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়, তার পেছনে পেছনে জিমিন আর সুগাও বেরিয়ে যায়। সে ধীর পায়ে তার রুমে প্রবেশ করে। বেডে তার পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন। মেয়েটা নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, এটা ভাবতেই জেকে ঢুকরে কেঁদে ওঠে। মাফিয়া ওয়ার্ল্ডের কিং জেকে, যাকে সকলে ভয় পায়, যার একটা আদেশ গোটা একটা কোম্পানিকে ধ্বংস করে দিতে পারে, সে আজ দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছে না। পা ভেঙে মেঝেতেই বসে পড়ে, আলতো করে তের হাত ধরে। জান, এটা তুমি কেন করলে? তোমার যদি কিছু হয়ে যেত আমি কি নিয়ে বাঁচতাম? তুমি একটা পাষাণ, একটা বারও আমার কথা ভাবলে না, তাই না? জেকে তের ব্যান্ডেজ করা হাতে অসংখ্য চুমু খেলো এবং তের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওইভাবেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তের ঘুম ভাঙতেই সে দেখে জেকে তার হাত ধরে ফ্লোরে বসে ঘুমাচ্ছে। তের নড়াচড়াতে জেকেরও ঘুমটা ভেঙে যায়। পানি, তুমি? এখন কেমন লাগছে? দুর্বল লাগছে না তো? না, আমি ঠিক আছি। তে নিজের কথা শেষও করতে পারে না, তার আগে সজোরে এক চড় তার গালে এসে পড়ে। তাল সামলাতে না পেরে তে বেডে পড়ে যায়। তোকে কে অনুমতি দিয়েছিল নিজেকে আঘাত করার? কিছু বলি না বলে যা খুশি তাই করবি? আমাকে ছেড়ে যেতে চেয়েছিলিস, খুব সাহস বেড়ে গেছে না? আমিও একটু দেখি তোর কতটা সাহস বেড়েছে। তের গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে আবারও বেডে ছুঁড়ে মারে। তে ব্যথা তো পায় না, কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছে। চুপ, একদম কাঁদবি না। মুখ দিয়ে যদি আর একটাও শব্দ বের হয় তবে তোর খবর আছে। ভয় করছে, খুব ভয় করছে? জান, একটা কথা মনে রাখবি। জেকে তের গলা চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, তুই পুরোটাই আমার। তোর উপরে তোর নিজেরও কোনো অধিকার নেই যতটা আমার আছে। আমার থেকে পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই জান। তুই শুধু আমার, আর তুই আমারই থাকবি। এই জেকের সোনার খাঁচায় বন্দি হয়েই তোকে থাকতে হবে, বুঝতে পারলি সুইটহার্ট? বলে জেকে তেকে জড়িয়ে ধরে এবং পুরো মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। গালে খুব ব্যথা করছে না জান? কেন যে তুই আমার কথা শুনিস না?
চুপ করে বস, আমি বরফ আনছি। বরফ এনে টেকে নিজের কোলে বসিয়ে অনেক যত্ন করে বরফ লাগাচ্ছে। অন্যদিকে তে ফ্যাল করে চেয়ে আছে জেকের দিকে। সে বুঝতে পারছে না একটু আগের ওই ভয়ঙ্কর মানুষটি কি এই মানুষটা। ফ্রেশ হয়ে এসো, আমি ব্রেকফাস্ট আনছি।